নমস্কার। নবম ক্লাস লেকচারে সকলকে স্বাগতম। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাসটি। শব্দের মাঝখানে বা শেষে যুক্ত বর্ণের সাথে রফলা যুক্ত থাকলে তার উচ্চারণ ঠিক থাকে। যেমন সম্ভ্রম, সশস্ত্র, অস্ত্র, চন্দ্র, সান্দ্র, মন্ত্র। এরপর আসুন হয়ের সাথে মূর্ধন্য ন কিংবা দন্তন যুক্ত হলে দন্তনয়ে হসন্ত এবং তারপর NH উচ্চারিত হয়। যেমন চিহ্ন, এটাকে অনেকেই চিহ্ন উচ্চারণ করে থাকে। এটা হবে চিহ্ন, সায়াহ্ন, নিশ্চিহ্ন, বহ্নি, মধ্যাহ্ন, চিহ্নিত। এরপর আসুন হয়ের সাথে ম যুক্ত হলে প্রথমে ময়ে হসন্ত এবং তারপর MH উচ্চারিত হয়। যেমন ব্রাহ্মণ, ব্রহ্মা, ব্রহ্মপুত্র, ব্রাহ্ম। অনেকেই ব্রাহ্মণ উচ্চারণ করে থাকে, ব্রাহ্মণ, ব্রহ্মা এরকম কিন্তু হবে না, এটা উচ্চারণ করতে হবে আর কি ব্রাহ্মণ, MH এর মতো উচ্চারিত হবে। ব্রাহ্মণ, ব্রহ্মা, ব্রহ্মপুত্র, ব্রাহ্ম। এরপর আসুন হয়ের সাথে জফলা যুক্ত হলে হ এবং জফলার বদলে বর্গীয় জ এবং ঝ হয়। যেমন দাহ্য, অনেকে এটাকে দাহ্য উচ্চারণ করে থাকে, অনেকে আবার দাহ উচ্চারণ করে। আসলে এর সঠিক উচ্চারণ হচ্ছে দাহ্য, বাহ্য, ঐতিহ্য, গুচ্ছ, উচ্ছ, গ্রাহ্য। আবার বলছি দাহ্য, বাহ্য, ঐতিহ্য, গুচ্ছ, উচ্ছ, গ্রাহ্য। এরপর আসুন হয়ের সাথে রি থাকলে একটু হয়ের মতো উচ্চারিত হয়। যেমন হৃদয় আছে, এখানে আমরা অনেকেই হৃদয় উচ্চারণ করে থাকি, আসলে এর সঠিক উচ্চারণ হচ্ছে হৃদয়। হৃদয় একটু হয়ের উচ্চারণ আছে এর মধ্যে, সরাসরি আমরা এটাকে হৃদয় বলবো না, হৃদয়। হৃষ্ট, হৃদি, হৃৎপিণ্ড বলবো না, বলবো এটাকে হৃৎপিণ্ড, একটু হালকা হয়ের ভাব আছে আর কি এর মধ্যে। তারপর হচ্ছে সুহৃদ, আবার বলছি হৃদয়, হৃষ্ট, হৃদি, হৃৎপিণ্ড, সুহৃদ। এরপর আসুন হয়ের সাথে রফলা যুক্ত হলে RH উচ্চারিত হয়। হয়ের সাথে যদি রফলা যুক্ত হয়, আগে তো আমরা রি গেল, আগেরটা গেল হয়ের সাথে রি থাকলে যেরকম উচ্চারিত হবে সেটা বললাম, একটু হয়ের ভাব আসবে। আর এটাতে হচ্ছে হয়ের সাথে যদি রফলা যুক্ত হয় তাহলে কিন্তু সেটা সরাসরি র উচ্চারিত হবে। যেমন হ্রদ, এটাকে হ্রদ বলবো না, হয়ের ভাব এটাতে আসবে না, এটা সরাসরি হ্রদ বলবো। রেশা বলবো, হ্রাস বলবো, হ্রস্ব বলবো। তাহলে কি বলবো? হ্রদ, রেশা, হ্রাস, হ্রস্ব। গত ক্লাসে আমরা উপস্থাপনা নিয়ে অনেক আলোচনা করেছিলাম, তো আজকে উপস্থাপনা নিয়ে কিছু আলোচনা থাকছে। আজকে অনুষ্ঠান উপস্থাপনার আগের কাজগুলো আমরা দেখব, কি কি কাজ আমরা আগে করব। যেমন আছে অনুষ্ঠান সংশ্লিষ্ট তথ্য, স্মরণিকা ও স্লোগান ইত্যাদি সংগ্রহ করা। তো অনুষ্ঠানের আগের দিন আপনারা অনুষ্ঠানের যাবতীয় আপনাদের আয়োজকের কাছ থেকে নিতে হতে পারে, বা আপনাকে সেটা অ্যারেঞ্জ করতে হতে পারে, আপনার লিখতে হতে পারে, সেগুলো সব কিছু আপনি মোট কথা সব কিছু আপনার জোগাড় করতে হবে। তারপর অনুষ্ঠান সূচি অনুযায়ী স্ক্রিপ্ট তৈরি করা। আপনি তো প্রথমে কি করলেন, তথ্য, অনুষ্ঠানের সব তথ্য আপনি সংগ্রহ করলেন, স্মরণিকা এবং স্লোগান ইত্যাদি আপনি সংগ্রহ করলেন, যা যা আপনার দরকার উপস্থাপনার জন্য। তারপর আপনাকে কি করতে হবে, অনুষ্ঠান সূচি অনুযায়ী স্ক্রিপ্ট তৈরি করা। অনুষ্ঠানে কি কি থাকবে, কি কি হবে, কিভাবে আপনি উপস্থাপন করবেন, সেভাবে আপনাকে একটা স্ক্রিপ্ট তৈরি করতে হবে। স্ক্রিপ্ট প্রস্তুতের পর সংশ্লিষ্ট আয়োজকদের তা দেখানো এবং পরামর্শ নেওয়া। আপনি তো স্ক্রিপ্ট তৈরি করলেন, সেই স্ক্রিপ্টে কিছুটা পরিবর্তন হতে পারে আয়োজকদের মতে, যে না একে আগে বক্তব্য দিতে বলবেন, বা এই গানটা আগে হবে, নৃত্যটা পরে হবে, এরকম তারা বিভিন্ন পরামর্শ দিতে পারে। সেইভাবে আপনি আবার স্ক্রিপ্টটা নতুন করে একটু সাজিয়ে নেবেন। তারপর হচ্ছে সকল সম্মানিত অতিথির নাম পদবি সম্পর্কে নিশ্চিত হওয়া। আমি আগের ক্লাসেই বলেছিলাম যে অনুষ্ঠানে অতিথিরা যারা থাকবে তাদের নাম, পদবি এগুলো সঠিকভাবে আমাদের জানতে হবে, যাতে আমরা উপস্থাপনার সময় তাদের পদবি সহ সুন্দর করে উপস্থাপনা করতে পারি। পদবি ভুল হলে বিরাট ঝামেলা হতে পারে। তো সকল সম্মানিত অতিথির নাম, পদবি সম্পর্কে নিশ্চিত হওয়া এবং ক্রম অনুযায়ী ধারাবাহিকতায় তাদের নাম সন্নিবেশ করা।
ক্রম অনুযায়ী তাদের নাম সন্নিবেশ করতে হবে। বেশ কয়েকবার স্ক্রিপ্টটি জোরে জোরে পড়া এবং কণ্ঠ অনুশীলন করা। আপনি স্ক্রিপ্ট তৈরি করলেন, সেই স্ক্রিপ্টটা আপনি জোরে জোরে পড়বেন, পড়লে আপনার আয়ত্তে এসে যাবে। আপনি পরের দিন সেটা আপনি সুন্দর করে উপস্থাপন করতে পারবেন। এবং কণ্ঠ অনুশীলন করা, সেই স্ক্রিপ্টটা আপনার কণ্ঠের মধ্যে বসাতে হবে সুন্দর করে, কোথায় আপনি কোনভাবে উপস্থাপন করবেন। তারপর হচ্ছে অনুষ্ঠান উপস্থাপনার দিন। অনুষ্ঠান উপস্থাপনার দিনও আমাদের কিছু কাজ থাকে, যেমন এই যে কাজগুলো আমি বললাম সেগুলো হচ্ছে আমরা অনুষ্ঠানের আগের দিন কি করব। এখন আমরা যেগুলো দেখব সেগুলো হচ্ছে অনুষ্ঠান উপস্থাপনার দিন আমরা যেগুলো করব। প্রথম হচ্ছে যথাসময়ে অনুষ্ঠান স্থলে উপস্থিত হওয়া। তারপর হচ্ছে দ্বিতীয়, উপস্থাপকের আসন ব্যবস্থা নিশ্চিত করা। উপস্থাপনের সময় ব্যবহারের জন্য অনুষ্ঠান সূচি, কলম, প্যাড ইত্যাদি নিয়ে প্রস্তুত থাকা। আপনি উপস্থাপনা করতে যাবেন, সেখানে আপনার কলম, প্যাড এগুলো একটু রাখা ভালো। যে কোনো সময় আপনার পরিবর্তন আসতে পারে, বা প্রধান অতিথি আসতে পারলো না, বা যে কোনো অতিথি আসতে পারলো না, যে কোনো অতিথি নতুন কোনো অতিথি যোগ হতে পারে, সেগুলো আপনাকে সাথে সাথে লিখে নিতে হবে, তাহলে আপনি ভালো করে উপস্থাপনা করতে পারবেন। তো আপনাকে কি করতে হবে, কলম, প্যাড ইত্যাদি নিয়ে প্রস্তুত থাকতে হবে। তারপর হচ্ছে সাউন্ড সিস্টেম ঠিক আছে কিনা তা আগে থেকেই পরীক্ষা করা। এটা আপনার দায়িত্ব, সেগুলো ঠিক আছে কিনা সেগুলো আপনাকে দেখে নিতে হবে। তারপর তালিকা অনুযায়ী সম্মানিত অতিথিগণ উপস্থিত আছে কিনা তা নিশ্চিত হওয়া। তালিকা অনুযায়ী আপনি যে স্ক্রিপ্টটা তৈরি করেছেন, ক্রমানুসারে যেগুলো তৈরি করেছেন, অতিথিদের নাম তো পদবী সহ তারা সবাই উপস্থিত আছে কিনা সেটাও আপনি নিশ্চিত হবেন। অনেক সময় দেখা যায় যে অনেক অতিথিরা আসেন না, সেই হিসেবে কিন্তু আপনাকে নাম ঘোষণা করতে হবে, তো সেটা আপনাকে আগেই নিশ্চিত হতে হবে। এবং প্রয়োজনে কোনো পরিবর্তন হলে কাটছাঁট করা। আমি একটু আগেই বললাম, যদি কোনো অতিথি আসতে না পারে বা কোনো কিছু পরিবর্তন করার দরকার হয়, তাহলে সেগুলো আপনি তখনই কাটছাঁট করে নেবেন। ডায়াসের সাথে প্রয়োজনীয় যোগাযোগ রক্ষা করা এবং যে কোনো পরিবর্তন সম্পর্কিত তাৎক্ষণিক কথা সরবরাহের জন্য আগে থেকেই কাউকে দায়িত্ব প্রদান এবং পরিবর্তিত তথ্যের সাথে সামঞ্জস্য রেখে উপস্থাপনা করা। আপনি যে আয়োজকদের সাথে যোগাযোগ রাখবেন, সেটা যোগাযোগ রক্ষা করার জন্য কাউকে একজন দায়িত্ব দিয়ে রাখবেন। তারপর হচ্ছে অনুষ্ঠান চলাকালীন যে সকল বিষয় আমরা খেয়াল রাখবো, সেগুলো হচ্ছে অনুষ্ঠান চলাকালীন যদি কোনো অতিথি এসে হাজির হয়, তাহলে সকলের দৃষ্টি আকর্ষণ করে বলতে হবে, প্রিয় দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি অমুক এসে উপস্থিত হয়েছেন। আমরা করতালির মাধ্যমে তাকে স্বাগত জানাচ্ছি বা বরণ করে নিচ্ছি, এভাবে বলতে পারেন। হুট করেই দেখবেন অনুষ্ঠানের মাঝখানে কেউ একজন এসে পড়লো, কোনো অতিথি এসে পড়লো, আপনাকে কিন্তু তাৎক্ষণিক ঘোষণা দিতে হবে। তারপর হচ্ছে আপনার পোশাক ও সাজসজ্জা যেন অনুষ্ঠানের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। পোশাক আশাক অনুষ্ঠানের সাথেই সামঞ্জস্যপূর্ণ হতে হবে, যেমন বিজয় দিবস, তারপর হচ্ছে পহেলা বৈশাখ, শোক সভা, এরকম বিভিন্ন অনুষ্ঠানে আপনার পোশাক ওই অনুষ্ঠানের সাথেই সামঞ্জস্যপূর্ণ হতে হবে। সবসময় হাসি মুখে থাকবেন, ভেতরে চাপ থাকলেও তা হাসি মুখে নিয়ন্ত্রণ করবেন। ভেতরে আপনার চাপ থাকুক, সেটা কিন্তু বাইরে বুঝতে দেয়া যাবে না, আপনাদের সবসময় হাসি মুখে উপস্থাপনা করতে হবে। তারপর হচ্ছে উপস্থিত বুদ্ধি কাজে লাগাতে চেষ্টা করবেন। যে কোনো সময় যে কোনো সমস্যা হতে পারে, যে কোনো কিছু হুট করে আপনার বুদ্ধি করে কথা বলতে হতে পারে, সেই উপস্থিত বুদ্ধি কিন্তু সে সময় আপনাকে কাজে লাগাতে হবে। অনুষ্ঠান চলাকালীন অনেক বিষয়ে তাৎক্ষণিক ঘোষণা দিতে হতে পারে, এই বিষয়ে সদা প্রস্তুত থাকবেন। বিব্রতকর কোনো পরিস্থিতির সৃষ্টি হলে ঠান্ডা মাথায় অনুষ্ঠানের ভাব গাম্ভীর্য ধরে রেখে পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে। বিব্রতকর কোনো পরিস্থিতি যদি আপনার তৈরি হয়, তাহলে আপনি সেভাবে ঠান্ডা মাথায় আপনাকে সেই অনুষ্ঠানটা ভাব গাম্ভীর্য ধরে রেখে, অনুষ্ঠানের ভাব গাম্ভীর্য ধরে রেখে পরিস্থিতি স্বাভাবিক কিন্তু রাখতে হবে। তারপর আপনার সাথে খাবার পানি রাখবেন এবং ছোটোখাটো বিস্কুটের প্যাকেট রাখতে পারেন, কারণ পেটে খিদে থাকলে কিন্তু পারফরমেন্সে কিন্তু প্রভাব পড়তে পারে। যেমন আপনি অনুষ্ঠানে কাউকে ডাকলেন বক্তব্য দেওয়ার জন্য, সে বক্তব্য দিচ্ছে বা গান হচ্ছে বা নৃত্য হচ্ছে, সেই সময় আপনি কিছু বিস্কুট পানি খেয়ে নিলেন, তো আপনার কিন্তু সেক্ষেত্রে ভালো হবে, পেটে খিদেও থাকলো না, আপনি সুন্দরভাবে উপস্থাপনা করতে পারবেন।
তারপর হলো যে কোনো পরিস্থিতির জন্য মানসিকভাবে প্রস্তুত থাকবেন। যে কোনো পরিস্থিতি হতে পারে আপনার উপস্থাপনার সময়। তো সব পরিস্থিতি আপনাকে উপস্থিত বুদ্ধি দিয়ে কিন্তু সামাল দিতে হবে। উপস্থাপনা বিষয়টা কিন্তু খুবই ব্যবহারিক একটা বিষয়। ভালো উপস্থাপক হতে গেলে অবশ্যই আপনাকে মঞ্চে আয়োজিত অনুষ্ঠানের উপস্থাপনা দেখতে হবে। বিভিন্ন টিভি অনুষ্ঠানের উপস্থাপনাও দেখতে হবে। বিভিন্ন অনুষ্ঠানে উপস্থাপনার সুযোগ নিজেই বাগিয়ে নিতে হবে। উপস্থাপনা করতে করতেই আপনি একজন ভালো উপস্থাপক হয়ে উঠবেন। এরপর আসুন বিজয় দিবস, স্বাধীনতা দিবস, পহেলা বৈশাখ, 21শে ফেব্রুয়ারি, কোনো প্রতিষ্ঠানের নিজস্ব কোনো অনুষ্ঠান ইত্যাদি অনুষ্ঠানের শুরুটা কিভাবে আপনি করবেন এ বিষয়ে কিছু ধারণা দেওয়া হয়েছে এখানে। তো উপস্থাপনা শুরুর বিষয় নিয়ে আপনাদের আর সমস্যা হবে না এই ধারণাগুলো যদি আপনাদের মাথায় থাকে। তো প্রথমে হচ্ছে বিজয় দিবসের অনুষ্ঠান আপনি কিভাবে শুরু করবেন। আজ মহান বিজয় দিবস। 1971 সালের এই দিন 16ই ডিসেম্বরে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী মরণপণ যুদ্ধের শেষে বিজয় ছিনিয়ে এনেছিল বীর বাঙালি। বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ 9 মাস মুক্তিযুদ্ধের শেষে 30 লক্ষ শহীদের রক্ত, 2.5 লাখ মা বোনের সম্ভ্রম আর বিপুল ক্ষয়ক্ষতির বিনিময়ে অর্জিত হয় চিরকাঙ্ক্ষিত স্বাধীনতা। তো এরপর আসুন মহান স্বাধীনতা দিবসের শুরুটা কিভাবে করবেন। আজ মহান স্বাধীনতা দিবস। স্বাধীনতার 49তম বার্ষিকী, বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন। পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। 1971 সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছিলেন দেশবাসীকে। সেই ঘোষণার আলোকেই মরণপণ লড়াই এবং রক্ত সমুদ্র পাড়ি দিয়ে বীর বাঙালি জাতি ছিনিয়ে আনে জাতীয় ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা। সেই স্বাধীনতার আজ 49 বছর। তারপর আসুন 21শে ফেব্রুয়ারির শুরুটা কিভাবে আপনারা করবেন। অমর 21শে ফেব্রুয়ারি আজ। রক্তস্নাত ভাষা আন্দোলনের স্মৃতিবহ মহান শহীদ দিবস। একই সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1952 সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছিল রফিক, সালাম, বরকত, শফিউর, জব্বাররা। তাদের রক্তে শৃঙ্খলমুক্ত হয়েছিল দক্ষিণী বর্ণমালা, মায়ের ভাষা। বাঙালি জাতিসত্তা বিকাশের যে সংগ্রামের সূচনা সেদিন ঘটেছিল, মুক্তিযুদ্ধের গৌরবময় পথ পেয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের মধ্য দিয়ে তা চূড়ান্ত পরিণতি লাভ করে। 21শে ফেব্রুয়ারি তাই বাঙালি জাতির কাছে চিরপ্রেরণার প্রতীকে পরিণত হয়েছে। এরপর আসুন পহেলা বৈশাখের শুরুটা আপনারা পহেলা বৈশাখের অনুষ্ঠানের উপস্থাপনাটা কিভাবে শুরু করবেন। জীবন থেকে মুছে যাক বিগত বছরের ব্যর্থতার গ্লানি, দূর হয়ে যাক পুরাতন বছরের হতাশা আবর্জনা। কবির ভাষায় মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। সকল না পাওয়ার বেদনাকে ধুয়ে মুছে আকাশ বাতাস ও প্রকৃতিকে অগ্নি স্নানে শুচি করে তুলতেই প্রকৃতিতে আবার এসেছে পহেলা বৈশাখ। আজ পহেলা বৈশাখ। তো আশা করি বুঝতে পেরেছেন আজকে এই পর্যন্তই। খুব শীঘ্রই দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।